আজকে ঠাকুরনগর গাইঘাটায় ঐতিহাসিক সভা করেছে বাংলা পক্ষ। বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি, কৌশিক মাইতি সহ বহু নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে মতুয়া সম্প্রদায়ের মানুষরাও কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শান্তনু ঠাকুরকে এবং সরাসরি সাহসের সাথে সেখানে যে বলিষ্ঠ বক্তব্য রেখেছেন, সেই বক্তাদের মধ্যে গর্গ চ্যাটার্জির সেই আগুন ঝরানো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সদা সর্বদা আপনাদের এই বিষয় নিয়ে সচেতন করি। প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাঁচার জন্য এই চ্যানেলটিকে কিন্তু আপনাকে নজর রাখতেই হবে। আমরা বাঙালিকে কাগজ দেখাবো, আমরা দিল্লিকে কাগজ দেখাবো না। বাংলা পক্ষ বাঙালিকে কাগজ দেখাবো। আর আমরা জানি বাংলা পক্ষ যখন বাঙালিকে কাগজ দেখাবে, বাঙালি দিল্লিকে কাগজ দেখাবে না। কারণ বাঙালি তখন বুঝে যাচ্ছে যে দিল্লি, গুজরাট এরা বাঙালির জন্য এক মারণ ফাঁদ পেতেছে। অনেকের অনেক প্রশ্ন, বাংলাদেশের কাগজ দিতে হবে কি হবে না? নিজেকে বাংলাদেশি ঘোষণা করতে হবে কি হবে না এই সিএএ আইনে, তাই তো? এবং বড় বড় সব চ্যানেল আছে যারা বুঝতেই পারছেন এগুলো বাঙালির শত্রুদের চোঙা, এগুলো একটারও মালিক বাঙালি না। যারা এই বাংলার মাটিকে আসলে খালি করতে চায়, বাঙালি শূন্য করে দিতে চায়, যাতে তারা যেরকম ভাবে কলকাতা শহর, আসানসোল, শিলিগুড়ি সব দখল করে নিয়েছে, আস্তে আস্তে তারা সীমান্ত অব্দি দখল করে নেবে। আবার তার মধ্যেই যেহেতু তারা যা বলছে তার কথায় কিছু জন নাচছে, তারা ভাবছে কেউ না মুসলমান খালি করে দেবে। আবার কিছু বাঙালি, লজ্জার কথা, এরকম তৈরি হয়েছে, ঘটির কথা বলছি, আমি নিজে ঘটি হই, তারা ভাবছে বাঙালগুলোকে খালি করে দেওয়া যাবে। আমি এই মঞ্চ থেকে ঘটিদেরও বলতে চাই, এর মধ্যে তোমার জন্য খুব খারাপ খবর আছে, ঠিক আছে? গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, শিক্ষা যদি পাও কাকে ডরাও, কার কাছে চাও ভিক্ষা। কথাটার মানে বুঝুন, যে আপনার যদি শিক্ষা থাকে, আপনার যদি বোধ থাকে, আপনার যদি এই কাগজ যা সরকার, কেন্দ্রীয় সরকার প্রকাশিত করেছে এই 11 তারিখ সিএ রুলস হিসেবে, এটা পড়ে বোঝার ক্ষমতা থাকে এবং এই পড়ে বোঝার ক্ষমতা তৈরি করার জন্য হরিচাঁদ, গুরুচাঁদ এবং পিয়ার ঠাকুর চিরকাল সংগ্রাম করে গেছেন। ওনারা বলেছেন, খেতে যদি পাও বা না পাও, ছেলে পিলেকে পড়াও, তাদেরই অমর বাণী। একবার যদি বুঝে যাও, তখন কারুর কার্ড বানাতে হবে না। কার্ড বিলি করা হচ্ছে যে তাদের সইতে নাকি হয়ে যাবে, তাই না? ওইটাই গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন, শিক্ষা যদি পাও কারে ডরাও, কোন দিল্লি গুজরাটকে ডরাতে হবে না। কার কাছে চাও ভিক্ষা? কোন শান্তনু ঠাকুরের কাছে, সুব্রত ঠাকুরের কাছে গিয়ে কোনো কার্ড ভিক্ষে চাইতে হবে না, লাইন লাগাতে হবে না। আমি খুব স্পষ্ট ভাবে এই আইনের কাগজগুলি পর দেখাবো। প্রথমে এই সিএ তো আজ থেকে ওরা পেঁয়াজ প্রচার করছে না, বেশ কয়েক বছর হলো। এই করে একটা কি 19-এর ভোট করিয়েছে, এই করে একটা 21-এর ভোট করিয়েছে, এই করে 24-এর ভোটটা করার প্ল্যান আছে, তাই তো অনেকদিন চলছে বাঙালিকে নিয়েই মস্করা। এই হচ্ছে সেই আইন যেটা 2019 সালে পাস হয়েছে, সিএ আইন। এই আইন তারা 2019 সালে পাস করেছিল। যে কোনো আইন সেটা বলবৎ কিভাবে হবে, সেইটা আইনের পরে একটা আইনের নিয়মাবলী বেরোয়, সেটা আইনের পরে বেরোয়। আইনটা আগে সংসদে পাস হয় বা বিধানসভায় পাস হয়, লোকসভা বা বিধানসভায়, তারপরে সে আইনের নিয়মাবলী
নিয়মাবলীগুলো হয়। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, ধরুন স্বাস্থ্যসাথী স্কিম, এটা বিধানসভায় একটা আইন হয়ে পাশ হলো, কিন্তু এই স্বাস্থ্যসাথী স্কিমে কে অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, কার কাছে অ্যাপ্লাই করতে হবে, কি কি জমা দিতে হবে, এটা হচ্ছে সেই স্বাস্থ্যসাথীর রুলস। বুঝা গেল? কেন বলছি? কারণ এটা আপনারা করেছেন। একই রকম সিএ আইন যখন পাশ হলো, যারা নাকি নাগরিকদের আবার নাগরিক বানাবে, সব আসছি, তার নিয়মগুলো কি? আইনটা সঙ্গে সঙ্গে চলে আসার কথা, নিয়মগুলো না আসেনি। কেন আসেনি তার কারণও বলছি। প্রথমে ওরা কি কারণ বলেছিল বলি, আর তারপরে আমি আসল কারণ বলবো। প্রথমে বলল করোনা, করোনায় সব হতে পারে, ভোট হতে পারে, দুইবার ভোট হয়ে গেল, নানা রাজ্যের বিধানসভার ভোট হয়ে গেল, এসবে আটকায়নি। হতে পারে ওদের টাইপিস্ট কম পড়েছিল, হতেই পারে। কেন্দ্রীয় সরকার 40টা পাতায় টাইপ করার লোক পাচ্ছিল না, হতেই পারে, তাই না? এতগুলো শব্দ, 40টা পাতা, এক একটা পাতায় 80টা করে শব্দ থাকলে 3200টা শব্দ বলতে পারতো আমাদের। এখনো যে কোনো মহকুমা আদালতের সামনে এর থেকে ডবল পাতা একদিনে টাইপ করে দেবে, এরকম বাঙালি টাইপিস্ট মজুদ আছে, তাই না? তো করোনা তো গেল, তারপরেও হয় না, তাই না? আর এইখানে মাঝে মাঝে তখন আসতো, আর তখন মিডিয়াতে দেবে কি দেবে না, বলবে কি বলবে না, প্রতিবার উৎকণ্ঠা, তাই তো? এখন যখন এই আইনটি এলো, কখন এলো? এমন একটা সময় এলো যে এই আইনটা করে এরপরে যদি কেউ অ্যাপ্লাই করে তার হালটা কি হবে এটা যেন ভোটের আগে না বোঝা যায়। আজ থেকে 1 বছর আগে যদি এই আইনটা আনতো, ফয়সলা হয়ে যেত, স্পষ্ট হয়ে যেত, তাই না? এই যে এতগুলো কথা আমরা বলছি, এগুলো সত্য না মিথ্যা সব বেরিয়ে যেত। তাই কখন আনলো? যে তালে গলে একটু বার করে দেওয়া যায়, যদি তালে গলে এখন ঘেটে দাও, এলোমেলো করে দে, মা লুটে পুটে খায়, একটা কথা আছে না, একদম সেই জিনিস। কিন্তু ভাই, আমরা সুভাষের জাতি, আমরা রামমোহন রায়ের জাতি, আমরা চিত্তরঞ্জন দাসের জাতি, আমরা রবীন্দ্র নজরুলের জাতি, আমরা হরিচাঁদ গুরুচাঁদের জাতি। আমাদের মাথা গোলানো সম্ভব না। আমরা হচ্ছে সেই জাতি যার বড় বড় মানুষেরা কি বলে গেছে, শিক্ষা যদি পাও কারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা। খুব স্পষ্ট কথা। আমি শিক্ষিত, আমাদের মধ্যে কেউ কেউ শিক্ষিত, কেউ কেউ শিক্ষিত নয়। শিক্ষিত মানে আমি বলছি যে একখানে এই জিনিসটা পড়ে এর মানে বার করা। তাই প্রতিটি বাঙালির কাছে আমি ব্যাপারটা শুরু করার আগে একবার বলে দিতে চাই, এইটা কিন্তু ভাই তোমারও দায়িত্ব। যে গোবরডাঙ্গা কলেজে পড়ো, যে গাইঘাটা স্কুলে পড়ো, অনেক বছর ইংরেজি শিখেছ, এই জিনিসটা পড়তে পারো, বাপকে বোঝাও, মাকে বোঝাও, পাড়ায় বোঝাও। তুমি কোনো দল করো না, কেউ সিপিএম তৃণমূল বিজেপি হয়ে জন্মায়নি, কেউ সিপিএম তৃণমূল বিজেপি হয়েও মরবে না, কিন্তু বাঙালি হয়ে জন্মেছ, বাঙালি হয়ে মরবে। এবং বাংলা পক্ষে প্রতিশ্রুতি দিচ্ছে ভারতের নাগরিক হিসেবেই মারা যাবে। খুব স্পষ্ট কথা, কেউ বেদখল করতে পারবে না। প্রথমে হলো 2019-এ পাশ করা আইন, এইটা আমি আপাতত পাশে রাখলাম। তবুও এর মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা পরে আসছে। সেটা বলা আছে এর মাধ্যমে কারা কারা আবেদন করতে পারবে, তার শেষ তারিখটা কবে? শেষ তারিখটা হচ্ছে 31শে ডিসেম্বর 2014। কবে? 31শে ডিসেম্বর 2014।
এরপরে পূর্ববঙ্গ থেকে কোন হিন্দু বাঙালি যদি নিপীড়িত হয় এখানে আর আসতে পারবে না। এই আইনটার মানে তাই। 2014 তো অনেক পরে আমরা দেখলাম দুর্গাপুজোর সময় রক্তাক্ত শারদ হলো, বাংলা পক্ষ পথে নেমে প্রতিবাদ করেছে। তখন যারা এই আইনের এই স্বরূপ জানতো না, এই আইনটাও পড়ে দেখেনি, সিএ রুলসও পড়ে দেখেনি, তারা বলল এই যে রক্তাক্ত শারদ এই জন্য সিএ চাই। আমি বললাম যাতে এই রক্তাক্ত শারদের বলিরা না ঢুকতে পারে তার জন্য সিএ স্পষ্ট করে লেখা আছে 31শে ডিসেম্বর 2014 পরে কেউ ঢুকতে পারবে না। 2 দিন আগে R+ চ্যানেলে আমি বাংলা পক্ষের প্রতিনিধি হিসেবে ছিলাম এবং বিজেপির একজন প্রতিনিধি ছিল। তখন আমি এই বিষয়টা তুললাম, বললাম কেন 31শে ডিসেম্বর 2014 পরে কাউকে তুমি ভারতীয় নাগরিক মানবে না? যারা ওপার থেকে সংখ্যালঘু যারা নিপীড়িত হয়ে চলে এসেছে। তখন সে বলল এত লোক নেওয়া যাবে না। বাংলা পক্ষ তখন টিভিতে ঘোষণা করেছে, আমি প্রতিনিধি হিসেবে, এই পৃথিবী যতদিন থাকবে তার শেষ দিন পর্যন্ত পূর্ববঙ্গের হিন্দু বাঙালি যদি নিপীড়িত হয় তার শেষ ঠিকানা। খুব স্পষ্ট, যদি 5 জন আসে 5 জন, যদি 1 কোটি আসে 1 কোটি, স্পষ্ট কথা। এবার আসি মূল আইনে। আইনটা তো দেখালাম, আইনের নিয়মে যেগুলো আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমি আরেকবার আমার মতো করে বলবো। এই হচ্ছে সেই আইন। এই আইনের এই কাগজ, ছাপা কাগজ কোত্থেকে পেলাম? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট থেকে, অর্থাৎ অমিত শাহর যে মন্ত্রকের মন্ত্রী তার ওয়েবসাইট থেকে। এটা আপনিও পেতে পারেন, হাতে মোবাইল আছে, পেয়ে যাবেন চাইলেই। আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি কোনো ভগবান নই, আমি কোনো ঈশ্বরের দূত নই, তাই না? মা যখন বলছে কিনা কতক্ষণে বাড়ি ফিরবি, হয়তো ফিরতে লাগবে 1 ঘন্টা, বলেছি 15 মিনিট। জীবনে মিথ্যে কথা আমিও বলেছি, তাই আমার কথা বিশ্বাস করতে হবে না, কাগজে লেখা যা রয়েছে সেটা বিশ্বাস করবেন। আমি এটা পড়ব, যদি মনে হয় এই কাগজ আসলে সেই কাগজ নয়, তাহলে নিজে সেই কাগজ পড়বেন। এইখানে এই লাইভগুলো থাকছে, নিজেরা মিলিয়ে নেবেন লাইন বাই লাইন। প্রথম প্রশ্ন, কে কে আবেদন করতে পারবেন? কাকে আবেদন করতে হবে? বলা হচ্ছে 71, এর মধ্যে এরকম কোনো কথা লেখা নেই। বেচারি সুচিত্রা সেন বাংলাদেশি হয়েই মারা গেল বোধহয় পশ্চিমবঙ্গে। অমর্ত্য সেন বোধহয় এখনো ভারতের নাগরিক না হয়ে নোবেল প্রাইজটা জিতে নিয়ে চলে এলেন। এর মানেটা তাই। আজ থেকে 4 বছর আগে অমিত শাহ একটা ভাষণ দিয়েছিলেন, কেউ কিন্তু মন দিয়ে খোঁজেনি, আমরা তখন তাই নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। অমিত শাহ কিন্তু এর অনেক আগেই ক্লিয়ার করে দিয়েছেন। উনি বলেছিলেন হিন্दी भाषाएं 70 साल से जो अवैध रूप में पश्चिम बंगाल में बास कर रहा है। মানেটা কি বুঝে গেলেন তো? 71-এর পর থেকে বলেনি, কয়েক বছর আগে বলল। 70 বছর ধরে যারা সকলে, কারা কারা ইস্ট বেঙ্গল সাপোর্টার ভাই? এরকম হাত তুলে বলবে, কোথাও ভয় পাবে না নিজেকে জানানোর জন্য যে তুমি ইস্ট বেঙ্গল সাপোর্টার। ঠিক আছে, একটা ঘটির ছেলে এই কথাটা বলছে, কারণ সেই ভয়টাই তো এরা পাওয়াতে চায় যে বাজারে যেন কেউ না বলে আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার। ভয়ঙ্কর সময়। কারা অ্যাপ্লাই করতে পারবে? 71 বলে কিছু নেই, যারা যারা 70 साल से।
অর্থাৎ এটা শুধু গাইঘাটার প্রশ্ন নয়, এটা শুধু রানাঘাটের প্রশ্ন নয়, এটা শুধু বনগাঁর প্রশ্ন নয়, এটা শুধু ঠাকুরনগরের প্রশ্ন নয়, এটা প্রতিটি কলোনির প্রশ্ন, এটা কুপার্স ক্যাম্পের প্রশ্ন, এটা কুপার্স ক্যাম্প ছেড়ে যারা এখন দুতলা পাকা বাড়ি বানিয়েছেন তাদেরও প্রশ্ন, এটা যাদবপুরের প্রশ্ন, এটা কলকাতার প্রশ্ন, এটা শিলিগুড়ির প্রশ্ন, এটা কোচবিহারের প্রশ্ন, এটা আলিপুরদুয়ারের প্রশ্ন। খুবই স্পষ্ট কথা। দুই, আপনাকে কি বাংলাদেশের কোন কাগজ দেখাতে হবে? এই কথাটি গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রমথ রঞ্জন ঠাকুর সারা জীবন সংগ্রাম করেছেন নিঃশর্ত নাগরিকত্বের জন্য, নিঃশর্ত, তাই না? কারণ উনি তার সম্প্রদায়ের বাস্তবতার কথা জানতেন। আচ্ছা ভেবে দেখুন তো, আজ থেকে 30 বছর আগে কটা ফ্যামিলিতে হাসপাতালে গিয়ে প্রসব হতো? সামান্য কজনের হতো, বাকিদের কি হতো? দাইমার টিপছাপ নিয়ে আসবেন। দুই, যারা ভূমিহীন কৃষক, যারা ভাত চাষি, যারা ডেলি লেবার খাটেন, যারা জন খাটেন, যাদের নিজস্ব মালিকানায় জমি নেই, বর্গা ভুক্ত হবার পরে বর্গাদার নথিভুক্ত হয়েছে, তার আগে কার কাছে জমি কেন্দ্রিক কাগজ রয়েছে? জমির যারা কখনো মালিক হয়নি আমি বাদই দিলাম, এছাড়াও 3 নম্বর, কদিন আগে আমি ফেসবুকে একটা রিল দেখলাম, রিলটা দেখে আমার মনটা ভরে উঠলো। একটা বাচ্চা মেয়ে 18 বছর, 19 বছর, 17 বছর বয়স হবে, সে তার বাবা এবং মা তারা একটা খাটের উপরেই বসে রয়েছে। ঘরটা সবে পাকা করা হয়েছে, বোঝা যাচ্ছে। পারিবারিক অবস্থা আর্থসামাজিক ভাবে দুর্বল। সে একটা মুখে যে তার একটা যখন হেসে বলল তার মাকে বাবাকে একসাথে, ওটারই রিল, বোধহয় অন্য বোন ভিডিও করছিল, বলল বাবা তোমার মেয়ে কাল কলেজে যাবে। সেই পরিবারের বাপ মার কথা ভেবে দেখুন, তার বাপ মা কি স্কুলে গেছে, কলেজে গেছে? ওই যে মুখে যে আলোটা, ওই আলোটাই তো আমরা আরো উজ্জ্বল করতে চাই। আমরা চাই ওই বাবা বা মা নিজের না থাকা কাগজ যেন খুঁড়ে না ফেলে এই মেয়ে। আর যে মেয়েটা, তার অন্য মেয়েটা যে ভিডিও করছিল, তার শিক্ষার কথা ভাবুক, নিজের ব্যবসাটা বাড়ানোর কথা ভাবুক, নিজের মাটিতে যে বাড়ি বানিয়েছে সেখানে আরেকটা ঘর তুলতে পারবে কিনা, যে দেয়ালটা এখনো কাঁচা আছে সেই দেয়ালটা পাকা করতে পারবে কিনা সেই কথা ভাবুক। তার নাগরিকত্ব নিয়ে আজকে টান পড়ছে। ওই পরিবারের কথা ভাবুন তো। অর্থাৎ শিক্ষার কাগজও অধিকাংশের কাছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেখানেই হোক, 30, 35, 40 বছর আগে কারোর কাছে ছিল না, তেমন ছিল কজনের কাছে। আমার কথা বলছি, আমার বাপ ঠাকুরদা কলকাতায় আছে 100 বছর ধরে, সব আছে, কিন্তু আমাকে দিয়ে তো হবে না, তাহলে আমরাই পাবো। এটা তো কথা হলো না। কি কি ডকুমেন্ট লাগবে? এই রুলসের 3 নম্বর পাতায় একদম ওপরে দেওয়া রয়েছে, পরপর বলে যাচ্ছি। আমি আর পাকিস্তান আফগানিস্তানটা বলছি না, ওটা আমাদের ক্ষেত্রে খুব একটা প্রাসঙ্গিক না। পাকিস্তানটা আবার প্রাসঙ্গিক হতেও পারে, কারণ 70 বছর টেনে দিয়েছে এখন। পাসপোর্টের কপি ইস্যু করা বাংলাদেশের অথবা পাকিস্তানের, বার্থ সার্টিফিকেট সরকারের দ্বারা ইস্যু করা পাকিস্তান বা বাংলাদেশের, স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা সার্টিফিকেট পাকিস্তান বা বাংলাদেশের, সরকারি আধিকারিক, সরকারি এজেন্সি ইস্যু করা পাকিস্তান বা বাংলাদেশের, লাইসেন্স ইস্যু করা পাকিস্তান বা বাংলাদেশের, জমির দলিল, ভাড়াটি কাগজ পাকিস্তান বা বাংলাদেশের।
বাবা মা দাদু ঠাকুমা মা বাবা মানে আগের প্রজন্মের যে কেউ বাংলাদেশের এখানে সেই বাংলাদেশ পাকিস্তানের কাগজ ইত্যাদি ইত্যাদি। ভেবে দেখুন তো কজন পাবেন? এক কাপড়ে যারা রাতের অন্ধকারে চলে আসতে বাধ্য হয়েছে, তারপরে ঝড় জল ঝাপটা এক জায়গায় ঠাই, সেখান থেকে মুখ মানে লজ্জা সেটাকে গিলে নিয়ে কেউ কেউ নিজের বেয়ানের বাড়িতে গিয়ে থাকতে বাধ্য হয়েছে এপারে যদি চলে আসে। অনেক পরিবার জানবেন এটা কতটা নিজেকে ছোট হতে হয় এর জন্য। তারপরে নিজেরা একটা কিছু করেছেন, হোগলার বাড়ি, তারপরে হোগলার ঘর থেকে একটা কিছু, তারপরে পাকা বাড়ি। এই পুরো যাত্রার পরে আপনাকে বলছে বাংলাদেশ পাকিস্তান দেখাও। ভাবুন একবার, এর মধ্যে একখানা ডকুমেন্ট আছে যেটা ভারতে দেওয়া হয়েছে। কোন সে ডকুমেন্ট? না, সেটা শান্তনু ঠাকুরের সঙ্গের ডকুমেন্ট নয়, সেটা হলো ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস FRO। সেখানে আপনি যখন ঢুকেছিলেন তখন যদি নাম লিখিয়ে থাকেন, কলকাতায় আছে অফিসটা, সেখানে হলে সেই ভারতে একমাত্র সেই কাগজটা গ্রাহ্য হবে। এবং 2014 পর্যন্ত 132 জন পশ্চিমবঙ্গে থাকা মানুষ মাত্র ঢোকার সময় ওইভাবে এসেছিলেন। কেন এত কম সংখ্যা? তার কারণ আপনারা তো নিজের মাটিতেই এসেছেন, আপনারা তো মিশে গেছেন, আপনাদের তো আলাদা করা যায় না, আপনাদের তো আলাদা করে দাগ করতে হয়নি নিজের মাথায়। বিদেশি, বাংলাদেশি, অনুপ্রবেশকারী, বেআইনি এগুলো লিখতে হয়নি। তার কারণ আপনারা আমরা পশ্চিমবঙ্গের যারা আমরা রয়েছি এপারের এবং পূর্ববঙ্গ থেকে যারা নিগৃহীত হয়ে এসছেন, আপনারা আমাদের রক্তের রক্ত, আপনারা আমাদের স্বজাতি। যারা কিন্তু সারা ভারতে প্রায় 30,000 এরকম ডকুমেন্ট কিন্তু দেওয়া হয়েছে। অন্যরা কারা? এই প্রশ্ন জাগতে পারে। পাকিস্তানের সিন্ধু প্রদেশ, সেখান থেকে যারা আসছে ভারতে, তারা ঢুকছে রাজস্থান বা গুজরাটে, সেখানে তাদের স্বজাতি থাকে না। ওপার থেকে এসে এপারে বিধায়ক, MLA, MP, মন্ত্রী হয় না। সেখানে ওই দাগ দিয়ে রেখে দেওয়া হয়, তাই তারা ওখানে FRO ডকুমেন্ট করিয়ে টরিয়ে ওখানে কোন ক্রমে বেঁচে আছে তাদের জন্য। তারা কেউ বাঙালি নয়। তাদের সঙ্গে সিন্ধু প্রদেশ, পাঞ্জাব প্রদেশ এইসবের সম্পর্ক, ওটা বাদ দেন। অত পরের কথা না ভাবলেও চলবে, নিজেরটা ভাবা হোক আগে। এই যে ধরুন আপনার কাছে এগুলো আছে, এবার একটা কথা ভাবুন তো, এটাকে ভেরিফাই করা হবে। কে ভেরিফাই করবে? আচ্ছা, আপনার স্কুল থেকে যদি কোনো আপনি মাধ্যমিক পাস করেছেন, এই কাগজটা কোথাও জমা দিয়েছেন, এই কাগজটা যখন জমা হয় এবং সে যদি ভেরিফাই করতে চায়, কিভাবে ভেরিফাই করবে? যে দিয়েছে কাগজটা, যে আসলে সইটা করেছে, সেই স্কুলে গিয়ে ভেরিফাই করবে। কারণ এটা আদৌ এখান থেকে এরকম কোন একটা কাগজ দেওয়া হয়েছিল কিনা তার রেকর্ড তো তার কাছে আছে। আপনি যদি একটা জমি, এই জমির মালিক এ কিনা, এটা যদি জানতে চান, আপনি কোথায় যাবেন? আপনি BLR-এর কাছে যাবেন। কারণ আপনার এলাকার যে জমির অফিস, জমি রেজিস্ট্রেশন অফিস, সেখানে সেই রেকর্ডটা রয়েছে। আচ্ছা, আপনি যদি খুলনার জমি দেখান, আপনি যদি বরিশালের স্কুলের কাগজ দেখান, প্রায় কারোর কাছেই নেই। যে সংখ্যকের কাছে রয়েছে শুধু তাদের কথা বলছি। ভারত সরকার কিভাবে ভেরিফাই করবে? আপনার মনে হয় এটা বাংলাদেশের কাছে পাঠাবে? আর বাংলাদেশ বলবে যে হ্যাঁ, একে তো আমরা খেদা খায় বার করে দিয়েছি, ঠিক কথা, এই সাল অব্দি এখানে ছিল, তারপরে আমরাই খেদিয়েছি, এখন চলে গেছে। আপনার মনে হয় কোন সরকার এইটা করবে?
বরং আপনারা জানেন মিথ্যাবাদী বাংলাদেশ সরকার বারবার বলেছে এখান থেকে ধর্মীয় নিপীড়ন করে কেউ চলে যায়নি। এই মিথ্যা কথাটা তারা বারবার বলে, এবং যারা এই মিথ্যা কথাটা বলে তাদের প্রধানমন্ত্রীকে 2 বছর আগে ভারতে প্রজাতন্ত্র দিবসে সেখানে বাংলাদেশের সেনাকে দিল্লিতে লেফট রাইট মার্চ করতে দেওয়া হয়েছে। এই মঞ্চের পিছনে যার মূর্তি আছে সেই সুভাষচন্দ্র বসুকে, ঠাকুরনগর বাজারের মাঝে যার মূর্তি আছে সেই সুভাষচন্দ্র বসু যে জাতি, এই ভারতীয় সেনায় কোনো বাঙালি রেজিমেন্ট তৈরি হয়নি যারা ওখান দিয়ে মার্চ করতে পারত। এরা মোদী বাংলাদেশের আর্মিকে এনে দিল্লিতে মার্চ করিয়েছে। যারা কিনা বলে কেউ নাকি আসেননি, আপনারা ভূত, সব ভূত। এখানেই শেষ না, তিস্তার জল গাজলডোবা থেকে গাজল, আপনারা এই এলাকায় জানতেও পারেন নাও জানতে পারেন, কিন্তু আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই বিস্তীর্ণ অঞ্চলের যে জীবন রেখা, যে তিস্তা নদী, যেখানে সেখানকার সেচ, সেখানকার চাষ, যার উপর নির্ভরশীল কোটি কোটি বাঙালি, এপারে তার উপর নির্ভরশীল, এই মোদী গিয়ে বাংলাদেশে তিস্তার জল তাদের দিয়ে আসবে এই নিয়ে সব ব্যবস্থা করে এসছে। এবং সেই ব্যবস্থা করতে যে আমলা সাহায্য করেছে সেই হর্ষবর্ধন শ্রীংলা, সে নাকি এবার বিজেপির ক্যান্ডিডেট হবে দার্জিলিং কেন্দ্রে। আপনি ভাবতেও পারেন না এটা কি জিনিস। কেউ কখনো গুজরাটি কোম্পানিতে কাজ করেছো? তাহলে বুঝে যাবে কি জিনিস। একটা কথা ভেবে দেখুন, এর পরেও একটা কথা আছে। অনেক সময় আপনাকে একদিন চার্জ দিয়ে বলা হয় যে আমরা, কেউ কেউ চার্জ দেয় যে আমরা অখণ্ড ভারত বানাবো, ওই বাংলাদেশ আমরা ফেরত নিয়ে নেব, পাকিস্তান ফেরত নিয়ে নেব, আফগানিস্তান ফেরত নিয়ে নেব। দেখেননি ম্যাপ? বিরাট বড় ম্যাপ দেখেননি? দেখেছেন নিশ্চয়ই। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বিরাট বড় করে ফেলে। আপনি মনে মনে আছেন, মনে একটা সকলের ইচ্ছা থাকে, ইচ্ছা আমারও আছে যে 1947-এ আমাদের এই দেশ থেকে যে অংশগুলোকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে সেগুলো ফেরত আসুক, এই ইচ্ছা কার না থাকে। কিন্তু বাস্তবে কি, অখণ্ড ভারত যারা বলে তারাই 2016 সালে এই পশ্চিমবঙ্গের 10,000 একর জমি খণ্ডন করে কেটে নিয়ে বাংলাদেশকে দিয়ে দিয়েছে। আপনি জানতেন? রিপাবলিকে বলেছে, আনন্দতে বলেছে, টিভি 9-এ বলেছে, 24 ঘন্টায় বলেছে, বলবে না, কারণ ওরা বাঙালির শত্রু। বাংলা পক্ষ সোচ্চারে বলবে, কারণ বাংলা পক্ষ বাঙালির বন্ধু। খুব স্পষ্ট দেখাচ্ছে অখণ্ড ভারত কেটে পশ্চিমবঙ্গের এলাকা দিয়ে দিচ্ছে বাংলাদেশে। ভোটের আগে নোয়াখালী, ভোটের পরে তিস্তা খালি। ভেবে দেখুন, এত কথা বললাম তার একটাই কারণ, এই বাংলাদেশের নাগরিক আপনাকে ঘোষণা করতে হবে কি হবে না। একটা কথা বলা হচ্ছে, এটা নাগরিকত্ব দেওয়ার আইন, এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। তাহলে আপনি, যার এখানে আধার আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, সব আছে, আপনি হঠাৎ নিজেকে বেনাগরিক ঘোষণা করবেন? করবেন আবার কি, করতে হবে। এই আইনে স্পষ্ট করে যে কোন ফরম্যাটে আপনি অ্যাপ্লাই করবেন সে হলফনামার ফরম্যাটও দেওয়া আছে। কি বলছে? দ্যাট আই এম এ পাকিস্তানি और বাংলাদেশি ন্যাশনাল। আমি নাকি পাকিস্তান অথবা বাংলাদেশের নাগরিক, আমি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান এর এই সম্প্রদায়, এবং এই আমার ভারতে ঢোকার ডেট, এবং থাকছি আপাতত এইখানে। মানে কি, আপনি নিজেকে বাংলাদেশি ঘোষণা করলেন, মানে বেনাগরিক, বলে দিলেন এই তারিখে ঢুকেছি, আর এটাও বলে দিলেন যে আমাকে এইখানে পাওয়া যাবে। হ্যাঁ, রিসাইডিং অ্যাক্ট।
ঠিকানা বলে দিলেন, নিজেকে বেনাগরিক ঘোষণা করলেন, এবং এই কাগজ এমন নয় যে এরকম ছাপা কাগজ যে আপনি কোথাও একখানা কোথাও স্থানীয় কোথাও পঞ্চায়েতে জমা করলেন, মনে হলে খুব ভুল হয়ে গেছে, দল বল নিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। হবে না, এটা অনলাইন অ্যাপ্লিকেশন। ওই যে জমা পড়ে গেল, চিরতরের জন্য জমা পড়ে গেল, সরকারের খাতায় চিরতরের জন্য আপনি নিজের মাথায় এটা লিখে দিলেন। এরপরে যেটা আসছে, যেটা বলে দিয়েছি বাংলাদেশের প্রতিষ্ঠান কেন, তারা তো কিছুই মানে না, আপনি আদৌ এসছেন তাই মানে না। এরপরে হচ্ছে আপনি কি নাগরিকত্ব পাবেন? ধরুন এইসব কাগজ টাগজ জমা দিলেন, আপনি ওই এফিডেভিটে জমা করে দিলেন, ভরসা নমা করে জমা দিয়ে দিলেন, ঠিক আছে, একদম বিশ্বাস করে জমা দিলেন। আইন কিন্তু বিশ্বাস বোঝে না, আইন বোঝে আইনের কাগজ, আইনের লেখাপত্র। অনেকে বলে না যে জেঠু কিন্তু মারা যাওয়ার আগে বলে গেছিল ওই আংটিটা আমায় দেবে। আপনি এটা কোর্টে গিয়ে বলতে পারবেন? হয়তো আমাদের মধ্যেই হয়। আমার পরিবারে হয়েছিল, ভাগাভাগি হচ্ছে যখন, যারা মানে আমার ঠাকুরদারা 7 ভাই, তার মধ্যে একজনের বলছে নাকি বৌমা পাবে একটা নাক ছাপি। এবার তখন বলছে যে আমার বউ নাক ছাপি পরে, অন্যের মতো নাক ছাপি পরে না, শোনাচ্ছিল। বুঝতে পারছেন তো, সব আমাদের মধ্যে আছে। কিন্তু এইরকম কথা কিন্তু কোনো আদালতে, কোনো আইনে কিন্তু গ্রাহ্য হবে না। কি হবে? 3 লেভেলে ভেরিফিকেশন হবে, এবং তারপরে আপনাকে নিজেকে যেতে হবে। ঢুকবেন তো বটে, বেরোবেন কি? হ্যাঁ, আজকাল তো সব দেখছি ঢুকছে বেরোচ্ছে না। ঢুকবেন তো বটে, বেরোবেন কি? সুখে থাকতে ভূতে কিলোনো বলে একটা কথা আছে বাংলা ভাষায়। আরেকটাও কথা আছে, বাঁশ কেন ঝাড়ে। ঠিক আছে, ভাবুন। এতেও যদি আপনার মনে হয় হ্যাঁ বলেছি আমি বাংলাদেশি, তা বলে কি ভারতের নাগরিকত্ব কেড়ে নেবে? শুধু কেড়ে নেবে নয়, আপনাকে দিয়ে বলিয়ে নেওয়া হচ্ছে যে হ্যাঁ কেড়ে নিতে পারে, এটা জেনে শুনে আমি অ্যাপ্লাই করছি। এই হচ্ছে সেই ভেরিফিকেশন। আই অ্যাম অ্যাওয়্যার, আমি জানি যে নাগরিকত্ব আইনে আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট যদি আমি কিছু ভুয়া কিছু দিই বা কোনো কিছু চেপে যাই বা এদিক ওদিক কিছু লিখে দেই, এবং পরে যদি থাকে, বললাম সব কিন্তু ইন্টারনেটে চলে যাবে। এমন নয় যে পঞ্চায়েত অফিসে কাগজ জমা আছে, আপনার চেনা জানা আছে, এই কাগজ বদলে দিত, এটা ওটা ভুল হয়ে গেছে, কাগজটা বার করে নিত ফাইল থেকে, ওইসব হবে না। তখন যদি পরে পাওয়া যায়, তাহলে আমার ভারতীয় নাগরিকত্ব তুলে নিয়ে নেওয়া হবে। আপনি নিজে লিখবেন, তলায় সই আছে, সই করে দেবেন। আপনি ভাবতে পারছেন? একটা কথা ভেবে দেখুন তো, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলা উচিত। আপনি এখানে আধার কার্ড করে ফেলেছেন, আপনি এখানে ভোটার কার্ড করে ফেলেছেন, আপনি এখানে রেশন কার্ড করে ফেলেছেন। কি বলেছেন? নিজেকে ভারতীয় বলেছেন, বেশ করেছেন। তার মানে আপনার মনে যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে কি করে হলাম ভারতীয়, আপনি কি বলেছেন? দেখা যাবে। একদম জয়মা বলে ভাষা তৈরি, আমরা বলি না, করে ফেলেছেন। এই যে অনলাইনে জমা দিতে হবে বাংলাদেশের কাগজ, যদি অনেক উদ্বাস্তু হিন্দু বাঙালি এটা খেয়ে যায় যে না আধার কার্ডটা বাতিল করে দিচ্ছে, খুব একটা আমার দরকার, এটা ছাড়া জীবন চলছে না, এটা যদি অনেককে বুঝিয়ে ফেলতে পারে, কিন্তু অনেকের কাছে এইসব কাগজ নেই, তখন তারা মনে করতে পারে যে আসলটা তো আর দেখতে চাইছে না, অনলাইনে অ্যাপ্লিকেশন মানে স্ক্যান করে তুলে দিলেই তো হবে।
অনেকে সব ফটোশপ করতে পারে, দিয়ে দেয় না ফটোশপ করে, মনে করতেই পারে। মানুষ যখন খুব দুর্বল হয়ে যায়, মানুষ যখন খুব ভয় পেয়ে যায়, তখন মানুষ অনেক কিছু করতে পারে। এই যে করে দিলেন, যদি সেটা ধরা পড়ে যায় তাহলে কিন্তু ওখানেও বাস এখানেও বাস। নিজেকে প্রথমে ঘোষণা করে দিয়েছেন বেনাগরিক, তারপরে এইসব জমা করেছেন আর তলায় সই করে দিয়েছেন যদি একটু এদিক ওদিক কিছু জমা পড়ে তাহলে আমি ভারতের নাগরিকও নই। কোথায় থাকবেন? বিএসএফ আছে আর বিডিআর আছে, তার মাঝে একটু জায়গা আছে, থাকবেন ওখানে? হ্যাঁ ভাবুন তো। এই এতগুলো যে কথা বললাম, অনেকের আপনার মনে হতে পারে আমাদের এই মঞ্চে পূর্ববঙ্গ থেকে যারা এসছেন পশ্চিমবঙ্গে এবং ভারতের নাগরিক এবং আমার মতো বাপ ঘটি মা বাঙাল, আবার বাপ মা দুই ঘটি, মানে এদেশীয় এবং ওপার থেকে আসা হিন্দু বাঙালি সকলে রয়েছেন এখানে। অনেকের মনে হতে পারে ভাই এত দরদ কেন, এত দরদ কিসে? তোমরা তো, তোমাদের তো কোনো সমস্যা না, তোমরা ওখান থেকে এখানে তোমাদের কোনো সমস্যা না, তোমরা মঞ্চ বেঁধে চোঙা ফুকে পতাকা লাগিয়ে প্রচার করছো, ধান্দাটা কি? প্রথমেই জানিয়ে দিই, বাংলা পক্ষ ভোটের ধান্দা করে না, আমরা ভোটে লড়ি না। কিন্তু আমি বলছি আমার ধান্দাটা কি, বা যে কোনো ঘটির এই বিষয়ে কেন বিরাট একখানা চিন্তা থাকা উচিত। এখানে যারা পূর্ববঙ্গীয় আছেন তারা শুধু উত্তর দেবেন, আর অন্যরা নয়, ঠিক আছে? আপনার আধার কার্ড আছে? আপনার ভোটার কার্ড আছে? আপনার রেশন কার্ড আছে? এবার ভেবে দেখুন, পশ্চিমবঙ্গের ঘটি যারা এদেশীয়, তাদেরও তো ভাই পরিবারে সব আগে থেকে ডবল ডবল ডিগ্রি করে তো বসে নেই, তাদেরও কাগজ নেই, তাদেরও জন্ম সার্টিফিকেট নেই, বাড়িতে প্রসব হয়েছে, তাদেরও জমি জমা নাই থাকতে পারে। তাহলে এই তিন কাগজ থাকা সত্ত্বেও আপনি যদি বেনাগরিক হন, তাহলে ঘটি নাগরিক হলো কিভাবে? এটা যদি বেনাগরিকত্ব হয়ে যায়, পশ্চিমবঙ্গে কোন বাঙালি নাগরিক নয়, ওই একদম শহরের বড়লোক ইত্যাদি ক্ষমতাশালী এলাকার জমিদার ইত্যাদি সরকারি অফিসার এইসব বাদ দিয়ে, তাও যদি একটা গরিব ঘরের ছেলে যদি পড়াশোনা করে সরকারি অফিসার হয়ে যায়, তারও সমস্যা। ভেবে দেখুন। ফলে এটা কিন্তু শুধু পূর্ববঙ্গ থেকে যারা এসছেন তাদের বিষয় নয়, এটা আমরা যারা এদেশীয় চিরকালের, আমাদের জন্য একটা ভয়ঙ্কর জিনিস। ফলে এই যে আমাদের বিরুদ্ধে যে হুমকি, এটা আমার ঘর দোড়ায় আসার আগে আমরা বাংলাদেশ বর্ডারেই, দিল্লির বর্ডারেই আটকে দিতে চাই। তার কারণ এই অমিত শাহ ঘোষণা করে দিয়েছে যে সিএ এনআরসি এইভাবে, এবং এনআরসির ক্ষেত্রে আমরা দেখেছি যে আসামে কিভাবে 12 লাখ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পড়া হয়েছে, নাগরিকত্ব থেকে বাতিল করা হয়েছে, ভোট দিতে পারে না, ডি ভোটার বলে ওখানে প্রায় 2 শতাধিক জন আত্মহত্যা করেছে। 102 বছরের হিন্দু বাঙালি বৃদ্ধকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। মানুষ মনে করে না, মানুষ মনে করে না। তাই যারা আমাদের মানুষ মনে করে না, তারা আমাদের জন্য ভালো ভাববে না। আর এটা বিশ্বাস করার প্রশ্ন নয়। আজকে সব কাগজ স্পষ্ট করে দেখানো হলো, কিন্তু শেষে আরেকটা কাগজ দেখাবো। আপনার মনে হতে পারে কেন্দ্রীয় সরকার, সে তো ভারতেরই সরকার, অর্থাৎ আমাদেরই সরকার, তারা আমাদের জন্য এরকম খারাপ কিছু ভেবে রাখতে পারে? অনেকের তো মোহ আছে। সেই মোহভঙ্গের জন্য একখানা ডকুমেন্ট আমি লাস্টে দেখাতে চাই। সেটা হচ্ছে, যে কোনো আইন পাশের আগে পার্লামেন্টের একটা কমিটি তৈরি হয়,
19 সালে সিএ আইন পাস হয়েছে, 2024 সালে নিয়মগুলো বেরোলো যেগুলো আমি ডিটেলে বললাম, কিন্তু 2016 সালে এই সিএ নিয়ে একদম রিপোর্ট অফ দি জয়েন্ট কমিটি অন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা সচিবালয় থেকে অশোক স্তম্ভ দেওয়া আমরা ছেপে এনেছি। অর্থাৎ সেখানে বিজেপি যে সংখ্যাগরিষ্ঠ যেসব এই কমিটিতে, সেই সাংসদরা প্ল্যানিং করছে যে এই আইনটা ঠিক কিভাবে হবে। তার 18 নম্বর পাতাটা আমি বার করে নিতে চাই। তার 18 নম্বর পাতায় 1.20 অনুচ্ছেদের 5 নম্বর পয়েন্টে বলছে যে all non-Bengali speaking persons and all non-Muslims in Pakistan and Bangladesh may be made eligible for Indian citizenship. কথার মানে বলি, পাকিস্তান এবং বাংলাদেশে প্রতিটি অবাঙালি অথবা অবাঙালি এবং অমুসলমান ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া যাবে। মানে ওপার থেকে যে মারওয়ারি এসছে তার জন্য ভাবা আছে, ওপার থেকে যে বাঙালি এসছে হিন্দু বাঙালি তার জন্য এটা নয়। চিন্তা ভাবনার মধ্যেই ছিল এটা। এইভাবে আর কেউ দেখাবে না। কেন বলুন তো? তার কারণ তারা নিজেদের ব্যবসা করছে, তারা নিজেদের পক্ষে, আর বাংলা পক্ষ বাঙালি জাতির পক্ষে। আমরা বলবো না এই চিহ্নে ভোট দিন, ওই চিহ্নে ভোট দিন, সেই চিহ্নে ভোট দিন, সেটা আপনার যার যার বিষয়। এই যে বাকছাপ, এটা আপনি ব্যালটে পাবেন না, এখন তো আবার মেশিন। মোবাইল ফোন থেকে টাকা উড়ে যাচ্ছে, মেশিনে ভোট সুরক্ষিত থাকবে। হ্যাঁ, কত শখ! মোবাইল ফোন থেকে টাকা উড়ে যাচ্ছে, প্রতিটি থানায় এতগুলো করে অভিযোগ জমা পড়ছে। হুস, সব বিহার ইউপি ওই জায়গায় চলে যায় টাকাগুলো, লক্ষ্য করে দেখবেন, সব ক্রিমিনাল গুলো। আর তারা ওদিকে লোভে চকচক করছে। এই বাঙালিরা, আপনারা এখানে যাদের যেটা ফেস করেন না, যেটা আপনাদের মুখোমুখি হতে হয় না, আমরা যারা শহরাঞ্চলে থাকি, এখন নানা জায়গায়, এখন আমরা পশ্চিমবঙ্গের মাটিতে, শিলিগুড়িতে, আসানসোলে, কলকাতায়, খড়গপুরে, রিষড়ায়, ভাটপাড়ায়, গঙ্গার দুপার জুড়ে, হাওড়ায় বাংলা ভাষায় কথা বললে আপনি বাংলাদেশি, এই কথাটা অহরহ হয়ে গেছে। ঘটিকেও বলে, বাঙালকেও বলে। বাংলা পক্ষ আজকে এখান থেকে এই জনসচেতনতার মাধ্যমে স্পষ্টভাবে কাগজ দেখিয়ে, কাগজ পড়ে, তার মানে বলে যে জিনিসটা করলো, এটা কিন্তু শুধু আপনার নাগরিকত্ব রক্ষা করার জন্য নয়। এই বাংলার মাটিতে পুঁজি, চাকরি, বাজার, জমি, অটো লাইন, টোটো লাইন, এই জেলাতে তেল যে পাওয়া গেছে সেই তেলের মালিকানা, ওই আসানসোলে যে কয়লা আছে সেই কয়লার মালিকানা, ওই কলকাতায় যে বন্দর আছে তার মালিকানা, এর সব কিছুর পূর্ণ পুনর্দখলের লড়াই। এটা পূর্ণ পুনর্দখলের লড়াই। কারণ এই মাটি পৃথিবীতে সকল জাতির জন্য একটি মাটি রয়েছে। এই ভারতে বাঙালির জন্য এই মাটির নাম পশ্চিমবঙ্গ। এটা আমরা বেহাত হতে দেব না। এবং দুটো সমস্যা আসলেই 71 পরবর্তী পূর্ববঙ্গীয়দের ফেস করতে হতো। একটা হলো এসসি সার্টিফিকেট। সেই সমস্যাটা সাম্প্রতিককালে অনেকটা সমাধান হয়ে গেছে। এবং স্পষ্টভাবে বলতে চাই, এটা যেন কাউকে কোনো ফেস না করতে হয়। কাউকে যদি কোনো নমশূদ্র অথবা মতুয়া সম্প্রদায়ের কাউকে যদি এসসি সার্টিফিকেট নিয়ে কেউ ঝামেলা করে, একবার বাংলা পক্ষকে ডাক দেবেন, বাংলা পক্ষ পৌঁছানোর আগে এসসি সার্টিফিকেট বেরিয়ে যাবে। স্পষ্ট কথা। তবে এই সমস্যা বর্তমানে অনেকটাই কমে গেছে।
আর শেষে আরেকটা সমস্যা, যার সমাধান হলো কি না পাসপোর্ট। পাসপোর্টের জন্য ৭১-এর আগের কাগজ চাই, কি ঠিক কিনা? অনেকের সমস্যা হয়েছে। পাসপোর্টের জন্য ৭১-এর আগের কাগজ চাওয়ার সমাধান কি নিজেকে বাংলাদেশি ঘোষণা করা, নাকি পাসপোর্ট আইনটা বদলে দেওয়া? কি ওই বললো না আমার পূর্বতন বক্তা যে আমার মাথায় কি গাধা লেখা আছে? পাসপোর্ট পেতে আমার ফ্যাকড়া হচ্ছে, তাহলে পাসপোর্ট আইন বদলাও। আমি নিজেকে বিদেশি কেন বলবো? অদ্ভুত কথা। আমি তো ভারতের পাসপোর্ট চাই। আর এই কথার মধ্যেও জানেন তো অনেক কষ্টের জিনিস লুকিয়ে আছে। এই এলাকায় মানুষ পাসপোর্ট চায় কেন? সব জায়গায় এত পাসপোর্ট চায় না, কারণ তার পরিবারের একটা অংশ এখনো ওপারে আছে। কত বড় দুঃখের কথা, কত বড় কষ্টের কথা বলুন তো বাঙালি জাতির জন্য, যে আজকে সে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, ভারতে ঢুকেছে, সে নিজেকে এখন তাকে ভয় পাওয়ানো হচ্ছে সে ভারতীয় নয়, তাকে নিজেকে বাংলাদেশি ঘোষণা করতে হবে, এবং এত কিছু সে করবে যাতে বাংলাদেশে যেতে চায় মাঝে মাঝে। এটা একটা গভীর কষ্ট কিন্তু। তাই আমরা চাই পূর্ববঙ্গে যারা সংখ্যালঘু আছেন, হিন্দু বাঙালি আছেন, তাদের সম্পূর্ণ নিরাপত্তা কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সঙ্গে একজন ভারতীয়ের সম্পর্ক পররাষ্ট্র মন্ত্রকের দ্বারা। আপনারা বসে বসে ওখানে আদানি আম্বানিকে প্রজেক্ট দেবেন বাংলাদেশে, আর আমি যখন যাব তখন সেই কেন্দ্রীয় সরকারি পাসপোর্ট আইনও কেন্দ্রীয় সরকার। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, আবার দেখা গেল ওঝাটা বুজরুক। এ হলো বাস্তবতা। একদম নিজের মাটিতে পা গেড়ে থাকুন। খুব স্পষ্ট কথা। বাঙালি আর বাংলা পক্ষ আজকে বাঙালিকে কাগজ দেখালো যাতে নিজের মাটিতে নিজের অধিকার প্রমাণ করার জন্য বাঙালিকে, সুভাষের জাতিকে, হরিচাঁদ গুরুচাঁদের জাতিকে যেন গুজরাট দিল্লির কাছে কাগজ না দেখাতে হয়। খুব স্পষ্ট। আমরা আজকে এখানে যা যা বলে গেলাম সব এতগুলো ভিডিও থেকে রেকর্ড হচ্ছে, বলে পালিয়ে গেলাম এরম নয়। শান্তনু ঠাকুর বলেছেন যেগুলো অপশনাল, এই যে বাংলাদেশের কাগজগুলো বললাম এগুলো অপশনাল। এইখানে আইনের ৩য় পাতায় প্রথম লাইনে, আইনের ৩য় পাতায় প্রথম লাইনে লেখা আছে, বুঝতে পারছেন? চোখ বন্ধ করে বার করতে পারছি, এত আমরা পড়েছি। এইটা একদম ৩য় পাতাটাই বেরিয়েছে প্রথম লাইনে। এভরি অ্যাপ্লিকেশন মানে প্রতিটি আবেদন শ্যাল বি, থাকতেই হবে ৩টে জিনিস। এক, ওই বাংলাদেশের ডকুমেন্ট। ২, ভারতের ডকুমেন্ট। ৩, সেই হলফনামা যেখানে আপনি নিজেকে বলবেন বাংলাদেশ। এই আইন বাঙালিকে মরণ ফাঁদে ফেলার আইন। এটা ভুয়া আইন। এর মধ্যে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই। এর মধ্যে বাঙালিকে বেনাগরিক করে দেওয়ার অশেষ সম্ভাবনা রয়েছে। তাই নিজেরা ঐক্যবদ্ধ হন, দলের উপর ঐক্যবদ্ধ হন। বাংলা পক্ষের একখানা স্লোগান আছে, ঠুকে বলো ছাতি, দলের ওপর জাতি। এতে ফাঁসলে কিন্তু কোথাও লেখা নেই এই অ্যাপ্লিকেশনে তুমি কি তৃণমূল করো, তুমি কি বিজেপি করো, তুমি কি সিপিএম করো, এসব কোথাও লেখা নেই। তোমার কাছে কি মতুয়া মহাসংঘের কার্ড আছে, ওই শান্তনু ঠাকুরের সই করা, কোথাও লেখা নেই। তাই দলের উপর ঐক্যবদ্ধ হন,
কারণ আমরা সেই পুণ্যভূমি থেকে এই জনসচেতনতার এই সভা করলাম, যেখানে যে আদর্শের ভাবধারায় গঠিত ঠাকুরনগর গাইঘাটা এলাকার প্রাণ পুরুষ এক অর্থে, আমি পিয়ার ঠাকুরের ওপরের প্রজন্মদের বলছি, যেখানে গুরুচাঁদ ঠাকুর বলে গেছিলেন, যে জাতির দল নেই সে জাতির বল নেই। গুজরাটিদের দল আছে, হিন্দুস্তানিদের দল আছে, ম্যাড্রাসিদের দল আছে, বাংলা পক্ষ বাঙালির দল। জয় বাংলা।